এই জন্য তোমরা অনেকেই ব্যস্ত আছো, আবার যারা গুরুত্ব দাও নেই হয়তো মনে করছো তোমাদের আরও 6 মাস বাকি আছে, তোমরা আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করবা। সেই ক্ষেত্রে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলতে চাই, কারণ ইংরেজি সেকেন্ড পেপারে যে 100 মার্কের মধ্যে যে বিষয়টা আছে সেটা আমি তোমাদের আলোচনা করব। আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রবিউল হাসান, ইংলিশ ইনস্ট্রাক্টর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এ টু জেড একাডেমি থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো আমি তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলি, সেটা তোমাদের জন্য সহায়ক হতে পারে। তো ইংলিশ আসলে টোটাল 200 মার্কের পরীক্ষা। ইংরেজি প্রথম পত্র 100 এবং দ্বিতীয় পত্র 100। তো সেই ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয়তে দুটাতেই পার্ট এ আর পার্ট বি আছে। পার্ট এ কে গ্রামাটিক্যাল পার্ট বলা হয়, যেখানে টোটাল মার্কস আছে 60, আর রাইটিং পার্ট সেখানে টোটাল মার্কস আছে 40। তো সুতরাং দুইটা পেপারই একইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে, কিভাবে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দেখে বুঝবে এবং কোন কোন বিষয়ে বেসিক পড়লে আসলে তোমরা ভালো করবে। সুতরাং দেখো, বোর্ডের দিকে দেখো, আমি লিখছি যে পার্ট এ গ্রামার। দেখো পার্ট এ তে গ্রামার 60 মার্কস, সেখানে মোট 9টি বিষয় আমি লিখছি। তো তোমাদের একটু জেনে রাখা দরকার যে 2022 সালের পূর্ব পর্যন্ত এই 60 মার্কসের মধ্যে টোটাল আইটেম ছিল 12টি। তো সেই ক্ষেত্রে শর্ট সিলেবাসের কারণে তোমাদের আইটেম এখন 9টি। তো 9টি আসলে 60 মার্কসকেই সাজানো হয়েছে 9টি দিয়ে, 3টা আইটেম বাদ দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে লেখা আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ফর প্রিপোজিশনস। সো প্রিপোজিশন তো তোমরা জানো, পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে প্রিপোজিশন। তো সেখানে আছে 10টা থাকবে, প্রতিটায় 0.5 করে, টোটাল 5 মার্কস। তারপর দেখো দ্বিতীয়টা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এখানে তোমাদের থাকবে ইন্ট্রোডাক্টরি, দেয়ার, ইট, ওয়াজ বর্ন, তারপর রাদার দ্যান, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাড বেটার, এক্সেট্রা। সেখানে 10টাই থাকবে, সেটা তোমাদের একটা ইয়ে করে লেখা থাকবে, 10টা লেখা থাকবে, সেখানে 10টা সেন্টেন্সের জন্য 10টাই লিখতে হবে। এটা আসলে খুব সহজ, কারণ তো এটাতে তুমি কিছু সিমটম দেখেই, সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডের সিমটম দেখেই সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবা। সুতরাং এটাতে আছে 0.5 করে 10টা, টোটাল মার্কস পাস। এবার দেখো 3 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্সেস। এটা বেশ, এই তোমাদের এই 9টা আইটেমের মধ্যে এটাতে মার্কস বেশি, সবগুলোতেই 0.5 করে আছে, এটাতে 10 করে আছে, 10 আছে। তো এটা তোমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সে আসলে কনজাংশন, ভার্বস, এই ধরনের পার্টগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এটা তোমাদের জন্য কন্ডিউসিভ হবে। তো তারপরে দেখো কারেক্ট ফর্মস অফ ভার্ব, যেটা তোমাদের জেনে রাখা দরকার। এসএসসিতে তোমরা পড়ছো রাইট ফর্মস অফ ভার্ব, সেখানে তোমাদের একটা বক্সের মধ্যে 10টা অথবা 9টা 8টা এরকমও ছিল। সেখানে সমস্যাটা 2টা ছিল। একটা হচ্ছে যে তোমাদেরকে ওই সেন্টেন্সের জন্য ভার্ব চুজ করতে হতো, আবার সেটাকে রাইট ফর্মসে লিখতে হতো। এখন দেখো এইচএসসিতে আসলে এটা সহজ, কারণ এখানে পাশে ব্র্যাকেটে ভার্বের বেস ফর্ম লেখাই থাকবে, শুধু তোমরা কি করবা, সঠিক ফর্মে লিখবা। সুতরাং আমি মনে করি এসএসসির চেয়ে এটা ইজিয়ার। তো দেখো 5 নম্বর আইটেমে আছে ন্যারেটিভ স্টাইল প্যাসেজ ন্যারেশন। যেটা প্যাসেজ ন্যারেশন 5টা সেন্টেন্সের মধ্যে 4টা বা 3টা দিয়ে সাজানো থাকতে পারে, 7টা সেন্টেন্স হতে পারে, 10টা সেন্টেন্স হতে পারে। তো টোটাল মার্কস আছে এখানে 5। তো তারপরে দেখো সেন্টেন্স মডিফায়ার্স। এই সেন্টেন্স মডিফায়ার্সে তোমরা আসলে এখানে বিভিন্ন ধরনের মডিফায়ার্সকে আসলে বুঝতে হবে। সেখানে তোমরা যদি পার্টস অফ স্পিচের নাউন থেকে অ্যাডভার্ব পর্যন্ত বিষয়গুলো ভালোভাবে রপ্ত করো তাহলে এগুলো তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। তারপরে আসো সেন্টেন্স কানেক্টরস। জাস্ট এটা সেন্টেন্সকে একটা প্যাসেজ অথবা একটা আর্টিকেলস যদি থাকে সেটা
মূল উদ্দেশ্য হলো যে সেই প্যাসেজটা যাতে লিসেনার অথবা রিডার যাতে সহজবোধ্যভাবে সাবলীলভাবে বুঝতে পারে, সেজন্য তোমাদেরকে কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ লিখতে হতে পারে। তো এটাও তোমরা পারবা যদি তুমি পার্টস অফ স্পিচটা ভালোভাবে রপ্ত করো। তাহলে তারপরে দেখো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা আসলে কিছুই না, এটা তোমরা আসলে 6 থেকে এখন পর্যন্ত যা তোমরা ওয়ার্ড মিনিং শিখছো বা এখনও শিখছো সেই বিষয়ের উপর ভিত্তি করে আসলে সিনোনিম অর্থ সমার্থক শব্দ আর অ্যান্টোনিম অর্থ বিপরীতার্থক শব্দ। সুতরাং কিন্তু এটা আবার একটা সমস্যা হলো যে তুমি এখানে যদি একটা ওয়ার্ড ধরে নাও যে নাউন আছে, বাট তোমার অ্যান্টোনিম লিখতে হবে নাউনের, সেটাও কিন্তু আবার নাউনই হতে হবে। আবার ধরো ভার্ব আছে, এখন কিছু কিছু ওয়ার্ড নাউনও হতে পারে ভার্বও হতে পারে, যেমন হেল্প নাউন এবং ভার্ব দুটাই। এখন তোমরা কিভাবে সেটা আইডেন্টিফাই করবা? তোমরা তখন কি করবো, প্যাসেজকে ফলো করবা। প্যাসেজের নিচে আন্ডারলাইন করা আছে, সেই প্যাসেজে আসলে সেখানে কি হিসেবে সেখানে ট্রিট করা হয়েছে, ভার্ব না নাউন, সেটা ওখান থেকে বুঝে তোমাকে আসলে লিখতে হবে। তো তারপরে দেখো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখানে আইটেম আছে 14টা আছে, 14টা ইরর আছে। সেই ইররকে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেটাকে তোমার খাতায় রিরাইট করতে হবে। কিন্তু ওখানে যে ধরনের বিরাম বা জ্যোতিচিহ্ন আছে যেগুলো দেওয়া, পার্ট বিতে টোটাল মার্কস আছে 40। এবার আসি পার্ট বিতে রাইটিং অংশ, সেখানে টোটাল মার্কস আছে 40। এই 40 মার্কসকে আগে তোমাদের একটু বলে নেই যে 2022 সালের পূর্বে তারা মোট 5টা এই বিষয়ে করতো, তারা লিখতো। এখন তোমাদের সেটায় 3টা বিষয়ে ওই 40 মার্কটা রিডিস্ট্রিবিউট করা হয়েছে। তো প্রথমে আছে ফর্মাল লেটার অর ইমেইল। ফর্মাল লেটার তো বোঝোই, অ্যাপ্লিকেশন, তারপরে নোটিশ ইত্যাদি এই জাতীয়। তো সেখানে 10 মার্কস। এবার আসো রাইটিং প্যারাগ্রাফ। এখানে আসলে প্যারাগ্রাফ আছে 2টা। একটা হচ্ছে যে রাইটিং প্যারাগ্রাফ, সেটার মধ্যে কি থাকবে, বাই লিস্ট করবা তোমরা একটা বিষয়ে, কোনো বিষয়ে তোমরা লিখতেছো, সেখানে তোমাদের কি কি বিষয় আছে সেটা তালিকা তৈরি করা, সেটার উপর বর্ণনা দেওয়া এভাবে, অথবা ডিসক্রিপশন। আসলে তোমাদের এটা আসলে অন্যভাবে নেওয়ার দরকার নেই, আসলে যে প্যারাগ্রাফগুলোতে লিস্ট করা যায় বা বর্ণনামূলক হয় সেটাই ওর মধ্যে লিখতে হবে, তারা সেইভাবেই ওই প্যারাগ্রাফটা লিখতে দেবে। এরপরে আসো যে আরেকটা প্যারাগ্রাফ, রাইটিং প্যারাগ্রাফ, সেটা কম্প্যারিজন কন্ট্রাস্ট, মানে তুলনা করা অথবা কারণ এবং ফলাফল লেখা। সেটা তো আসলে তোমাদের অত অরিড হওয়ার কিছু নেই। আসলে যেই সমস্ত প্যারাগ্রাফগুলোতে কজ অ্যান্ড ইফেক্ট লেখার মতো অথবা তুলনা করার মতো কোনো একটা বিষয়ের সাথে তার ভালো দিক এবং খারাপ দিকটা তুলনা করার মতো, সেই ধরনের প্যারাগ্রাফটাই এর মধ্যে থাকবে। সেখানেও একইভাবে 15 মার্কস আছে, এই টোটাল 40 মার্কস। তাহলে তোমরা দেখো সবাই পাচ্ছ সেম, কিন্তু তোমাদের লেখা লাগতেছে 3টা। তো এটাও তোমাদের ক্ষেত্রে সহজ হবে। তোমরা আসলে এই বিষয়টা তো এখন তো আর কেউ ওইভাবে মুখস্থ করে না, সবাই থিমটা জেনে প্রতিটা কয়েকটা তোমরা 3-4 বার করে রিডিং পড়বা, মাথায় একটা থিম নিবা, থিম নিয়ে আর যদি তোমরা গ্রামারগুলো একটু ভালোভাবে শেখো, সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদের একটু রপ্ত করতে পারো, তাহলে আসলে তোমরা একটা জিনিস ভেবে সেটা একটা মাথায় নিয়ে সেটা আসলে তোমরা লিখতে পারবে। এটা আসলে মুখস্থ করার একটা সময় ছিল আমাদের বাপ চাচারা যেটা করতো, যে অনেকগুলো প্যারাগ্রাফ তারা বা কম্পোজিশন লিখতো, লিখে মুখস্থ করতো। এখন আসলে আমরা ওই যুগে আমরা নাই। এখন আমাদের যুগটা এইরকম যে টোটাল বিষয়ের ওপর একটা থিম ধারণা নিবা, সেই ধারণাটাকে একটু লিখিত আকার দিবা, লিখিত রূপ দিবা, তাহলে তোমরা এটা হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।